রাইসা বলল, আমরা সবাই গ্রামে আসতেছি আগামী শুক্রবার। আব্বু, আম্মু, রিক্সাওয়ালা, চাচা, চাচি, পুরো টিম। আমি বললাম, ও সত্যি নাকি? তাহলে তো বাড়ি জমজমাট হয়ে যাবে। রাইসা বলল, সত্যি। আব্বু বলেছে গ্রামে সেই মাটির গ্রান, পুকুর পাড়ে সেই বিকেল সব যেন আবার নিজের করে নিতে চায়। আমি কখনো যাইনি গ্রামে, নতুন করে অভিজ্ঞতা হবে। হ্যাঁ আসো, আশা করি খারাপ লাগবে না। ওকে, তাহলে দেখা হচ্ছে শুক্রবার। আচ্ছা। তারপর আমি ফোনটা কেটে দিয়ে নিশির দিকে তাকালাম। ও তখন থেকে আমার দিকে চুপচাপ তাকিয়ে বসে আছে, চোখে মুখে আলতো একটা হাসি। আমি বললাম, শুনলে নিশি, রাইসা সবাইকে নিয়ে শুক্রবারে আসছে আমাদের বাড়ি। নিশি একটু চমকে তাকালো, তারপর ধীরে হেসে বলল, তাই নাকি? তাহলে তো আব্বু আম্মুকে জানাতে হয় ব্যাপারটা। তবে আমার তো এখন থেকেই অনেক এক্সাইটমেন্ট। আমি কিন্তু ওদের জন্য নিজ হাতে পায়েস রান্না করব। আমি মুগ্ধ হয়ে নিশির দিকে তাকিয়ে রইলাম। এমন একটা মেয়ে যে নিজের মনের সবটুকু উজাড় করে দেয় সবার জন্য, এমন করে ভালোবাসে। আমি ওর হাতটা আবার নিজের হাতে নিলাম, বললাম, জানো নিশি, তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার ঘর, আমার শান্তি, আমার পৃথিবী। নিশি লাজুকভাবে হেসে মাথা নিচু করে ফেলল। হঠাৎ হাওয়ার দোলা এসে নিশির চুলগুলো এলোমেলো করে দিল। আমি ওর একপাশের চুলটা কানে গুজে দিতে দিতে বললাম, জানো, এই চুলগুলো নিয়ে আমি কখনোই ক্লান্ত হই না। প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসি। নিশি আমার দিকে চেয়ে বলল, আমাকে নিয়ে কী ভাবো তুমি? আমি একটু থেমে বললাম, ভাবি তুমি এমন একজন যাকে পেলে জীবনটা ধন্য হয়। আমার জীবনের প্রতিটা ভোর যেন তোমাকে দিয়েই শুরু হয়। নিশি চোখ বন্ধ করে আমার বুকের সঙ্গে হেলান দিয়ে বলল, রাকিব ভাইয়া, যদি পারো কোনোদিন আমাকে ছেড়ে যেও না। আমি নিশির কপালে একটা নরম চুমু এঁকে দিয়ে বললাম, আমি কখনোই যাব না নিশি, আমি শুধু তোমারই থাকবো আজীবন। আকাশের তারাগুলো যেন আরও জলমলে হয়ে উঠল। দূর থেকে আবার ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু এখন সেই ডাকটাও যেন এক অভিমানহীন প্রেমের সুরে মিশে গেছে। শুক্রবার সকাল থেকে বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। রান্নাঘরে চাচি আর আম্মু ব্যস্ত। নিশি নিজের হাতে পায়েস বানাতে শুরু করেছে। আমি, আব্বু আর চাচু বারবার গেটের দিকে তাকাচ্ছি। রাইসাদের গাড়ি আসতে দেরি হচ্ছে। ঠিক তখনই দূর থেকে গেটের সামনে একটা মাইক্রোবাস এসে দাঁড়ালো। আমি ছুটে গিয়ে দেখলাম রাইসা, আঙ্কেল আন্টি, রিক্সাওয়ালা, চাচা চাচি সবাই নেমে পড়েছে। আমি ওনাদের দেখে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রাইসা হেসে বলল, কেমন আছো রাকিব? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? রাইসা বলল, ভালো। নিশি কোথায়? নিশি রান্নাঘরে, তোমরা আসবে বলে ও পায়েস রান্না করছে। রাইসা হাসি মুখে বলল, বাহ, তোমরা আসছো বলে গ্রামটা যেন আবার বেঁচে উঠেছে। আঙ্কেল গম্ভীর ভঙ্গিতে চারপাশে তাকিয়ে বলল, আহ, এই গন্ধটা, মাটির গন্ধ। কতদিন পরে যেন আবার নিজের শিকড়ের খোঁজ পেলাম। তারপর নিশি সবার জন্য ঠান্ডা পানি নিয়ে আসলো। তার মুখে আন্তরিক হাসি, চোখে এক অদ্ভুত প্রশান্তি। আন্টি তাকে জড়িয়ে ধরে বলল, তুই তো একেবারে গ্রাম্য বউ হয়ে গেছিস নিশি। নিশি বলল, আন্টি, আজ আপনাদের জন্য নিজের হাতে পায়েস রান্না করেছি। এরপর আমি রিক্সাওয়ালা চাচার দিকে এগিয়ে গেলাম। উনি চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন, যেন অনেক কথা জমে আছে চোখে। বললাম, চাচা, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আমাদের গ্রামটা কি পছন্দ হয়নি? চাচা আমার হাত ধরলেন শক্ত করে, গলা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এগুলো কি বলো বাপজান? কতদিন পর তোমায় দেখলাম। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, এই চোখে দেখে যে কি শান্তি লাগছে। আমি বললাম, চাচা, আপনার সেই সাহায্য বলিনি। আপনি না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আপনি শুধু একজন রিক্সাওয়ালা না, আমার অভিভাবক ছিলেন ঢাকায়। আমরা দুজনেই চোখের জল গোপন করার চেষ্টা করলাম। পাশে দাঁড়িয়ে থাকা রাইসা মোবাইলে ভিডিও করছে আর বলল, এই অংশটা আমার মুভির সবচেয়ে ইমোশনাল সিন হবে। টাইটেল হবে, যার হৃদয়ে জায়গা তার কাছে ঠিকানা লাগে না। রাইসার কথায় আমরা সবাই হেসে উঠলাম। আব্বু আম্মু, চাচা চাচি সবাই তাদের সাথে পরিচয় হয়ে নিল। বিকেলে সবাই উঠোনে বসে গ্রামের ঐতিহাসিক আতিথেয়তা উপভোগ করছে। চুলায় ধীরে ধীরে হাঁড়িতে ভাত ফুটছে, পাশে শুকনা কাঠে ধোঁয়া উঠছে। এমন সময় আব্বু বলে উঠল, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই আব্বুর দিকে তাকালাম। তখন আব্বু বলে উঠল, আমরা তো সবাই জানি নিশি মামুনি প্রেগন্যান্ট, তাই না?
সবাই বললাম হ্যাঁ। আব্বু বলল, তো সেই উপলক্ষে বাসায় একটা অনুষ্ঠান করতে চাচ্ছি, সব আত্মীয় স্বজন দাওয়াত করে এনে খাওয়াবো, আর ইনারা তো আছেনই, কেমন হয়? চাচু বলল, খুব ভালো আইডিয়া ভাইজান। আম্মু বলল, আমার মনের কথা বলেছ। আব্বু বলল, তাহলে 2 দিন পর অনুষ্ঠানের ডেট ফিক্সড করি। ওকে। তারপর আবার যে যার মতো আড্ডা দিতে লাগলো। নিশিও আমার কাছে এসে বসলো। আমি, রাইসা, নিশি অনেকক্ষণ আড্ডা দিলাম। পরের দিন সকালবেলা রাইসা আমাকে বলল, রাকিব, তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবা? আচ্ছা ঠিক আছে বলেই আমি নিশিকে বলে রাইসাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। যদিও নিশি যেতে দেওয়ার পক্ষে ছিল না, কিন্তু মুখে কিছুই বলতে পারেনি। রাইসা আর আমি পাশাপাশি হাঁটছি, কাঁধে কাঁধ ছুঁয়ে যাচ্ছে হালকাভাবে। গা ঘেঁষে হেঁটে যাচ্ছে রাইসা। কেমন যেন অন্যরকম অনুভূতি অনুভব করছি। চারপাশে ধান ক্ষেতের সবুজে সবকিছু যেন থেমে আছে। শুধু আমি আর রাইসা হাঁটছি নিঃশব্দে, নিঃসঙ্গভাবে, কিন্তু একসাথে। রাইসা হঠাৎ থেমে গিয়ে বলল, জানো, তোমাদের গ্রামটা যেন কোনো এক গল্পের পাতা থেকে উঠে আসা। আমি বললাম, গল্প শুনতে ভালোবাসো নাকি? রাইসা বলল, ভালোবাসি, তবে বাস্তবের গল্পগুলোই আসলে সবচেয়ে বেশি ছুঁয়ে যায়। আমি তাকিয়ে দেখি ওর চোখে এক অদ্ভুত কোমলতা। শহরের মেয়ে, কিন্তু এই গ্রামের আলো বাতাসেও যেন বদলে যাচ্ছে একটু একটু করে। আমি বললাম, এই গ্রামের প্রতিটা গাছে, প্রতিটা পাখির ডাকেও একটা গল্প আছে রাইসা, শুধু বোঝার কান চাই। রাইসা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি একটু অস্বস্তিতে পড়ে মুখ ঘুরিয়ে ফেললাম। তখন ও হঠাৎ আমার হাতটা ধরে বলল, রাকিব, যদি বলি আমি তোমার পাশে এমন করে সারা জীবন হাঁটতে চাই, বিশ্বাস করবে? আমি চমকে তাকালাম ওর দিকে। ওর চোখে কোনো দুষ্টুমি নেই, কোনো খেলা নেই, শুধু গভীর এক সত্য। আমি বললাম, রাইসা, তুমি এগুলো কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? তুমি আমার বন্ধু, আর নিশি আমার ওয়াইফ। আমি এখন নিশির পেটে আগন্তুক বাচ্চাটার বাবা। কিভাবে এমন কথা বলছো? সম্পর্কের গণ্ডি অনেক কিছুই ঠিক করে, কিন্তু হৃদয়ের টান কে থামাতে পারে বলো? তুমি তো জানো আমি তোমাকে কলেজ লাইফ থেকে ভালোবাসি, আর এখানে আসার পর সেই অনুভূতিটা আটকাতে পারলাম না, তাই বলেই দিলাম। আমি অবাক হয়ে তাকিয়ে আছি রাইসার দিকে। এমন একটা মুহূর্তে এমন একটা স্বীকারোক্তি, মাথার ভেতর যেন জ্বর বয়ে যাচ্ছে। রাইসা, তুমি বুঝতেছো না তুমি কি বলছো? আমি এখন একটা সংসারের অংশ, একটা ভবিষ্যতের দায়িত্ব আমার কাঁধে। তুমি আমার পুরনো বন্ধু। তোমার এই অনুভবটা হয়তো একতরফা, কিন্তু আমি... রাইসা হঠাৎ মুখে আঙ্গুল দিয়ে আমাকে থামিয়ে দিল আর বলল, আমি জানি তুমি কি বলতে চাও রাকিব। আমি কোনো অনুচিত দাবি করিনি, শুধু নিজের ভালোবাসাটা স্বীকার করলাম। আমি জানি তুমি কার, জানি তুমি কার সঙ্গে সুখে আছো, তবু একটা মনের কথা চেপে রাখা বড় কষ্টের। রাইসার চোখে পানি চিকচিক করছে। আমি কিছু বলার আগেই ও মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করলো। আমি কিছুটা দুঃখ, কিছুটা অপরাধবোধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। পেছন থেকে তাকিয়ে দেখলাম রাইসার চলার ভঙ্গিমায় এখন আর কোনো ছন্দ নেই, কেমন যেন ভেঙে পড়েছে সে। কিছুক্ষণ পর রাইসাকে গ্রামটা ঘুরিয়ে দেখি আমরা বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পর আমি চুপচাপ হয়ে গেছি। ভেতরে ভেতরে একটা অদ্ভুত টানাপোড়া কাজ করছিল। রাইসার বলা কথাগুলো বারবার কানে বাজছে। আমি জানি ও আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার জায়গা এখন আর আমার জীবনে নেই। নিশি আমার স্ত্রী, আমাদের একটা ভবিষ্যৎ, একটা সন্তান। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সূর্য তখন ডুবে যাচ্ছে, গ্রামের আকাশে লালচে আভা। এমন সময় নিশি এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলল, তুমি ঠিক আছো তো রাকিব ভাইয়া? আজকে একটু চুপচাপ মনে হচ্ছে। আমি মুখে হাসি আনার চেষ্টা করলাম আর বললাম, হ্যাঁ ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। নিশি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার কাঁধে মাথা রেখে বলল, জানো, মা হওয়ার অনুভূতিটা কেমন যেন অলৌকিক। মনে হয় বুকে একটা নতুন পৃথিবী গড়ে উঠছে। ওর কথায় আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল। আমি হাতটা ওর মাথায় রাখলাম। একটা শান্তি খুঁজে পেলাম ওর সেই মায়াভরা মুখে। রাতে সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। বাড়ির উঠানে বাতি লাগানো হচ্ছে, রান্নার তালিকা তৈরি হচ্ছে, অথচ আমার ভিতরে এক অদৃশ্য দ্বন্দ্ব। রাইসা আর আমি মুখোমুখি হচ্ছি না, অথচ চোখে চোখ পড়ছে প্রায়শই। আর তার সেই চোখে অজস্র অজানা কথা, অপূর্ণ বাসনা। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজটা ছিল রাইসার।
মেসেজে লেখা ছিল, ভালোবাসা যদি ভুল হয় তবে ভুলের মধ্যে আমি বাঁচতে চাই, কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমার সংসার ভাঙার কথা ভাবিনি। তোমায় হারিয়ে ফেলবো যেন ভালোবাসি। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেসেজটা নিশি পড়ে ফেলল। মেসেজটা পড়ে নিশির বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাত যত গভীর হচ্ছে নিশির চোখ থেকে ততই ঘুম উধাও হচ্ছে। চারপাশ নিস্তব্ধ, নিশির চোখে ঘুম নেই। পাশে আমি গভীর ঘুমে তলিয়ে আছি। মোবাইলের আলোয় বারবার রাইসার মেসেজটা পড়ছে। নিশির চোখে পানি, বুকের ভিতরটা দগদগ করছে। নিশি নিজেই নিজেকে বলতে লাগলো, তুমি কখনোই আমার ছিলে না রাকিব ভাইয়া, আমি তাহলে কার আশায় বাঁচছি। পরের দিন সকালবেলা আমি অনুষ্ঠানের জন্য যথারীতি ব্যস্ত। সব আত্মীয় স্বজন এসে পড়েছে, কিন্তু নিশির চোখে ক্লান্তি, কথাবার্তায় এক অদ্ভুত শীতলতা। সে কিছু বলেনি, কিন্তু ওর চোখ বলছে অনেক কিছু। সন্ধ্যাবেলায় সবাই খাওয়া দাওয়া করে অনেকে চলে গেছে, সবাই আড্ডা দিতেছে। রাইসা দেখি একা একা দাঁড়িয়ে আছে বাইরের উঠানে। আমিও কিছুটা অস্বস্তিতে ছিলাম, তবুও এগিয়ে গেলাম। তারপর বললাম, রাইসা তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? রাইসা হেসে উত্তর দিল, কিছু না, এমনিতে ভালো লাগছে না। বলে রাইসা ভেতরে আসতে লাগলো, কিন্তু পা হঠাৎ স্লিপ করে রাইসা প্রায় পড়েই যাচ্ছিল। আমি ঝুঁকে গিয়ে ওকে ধরে ফেললাম। রাইসার দুহাত আমার গলায়, আমার হাত ওর কোমরে। মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। আর সেই মুহূর্তেই নিশি এসে এটা দেখে ফেলে। রাইসা এক ঝটকায় সরে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি নিশির চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। তারপর নিশি বলে উঠল,